শ্রী শ্রী ঠাকুর মহারাজের নাম জয়গান করতে করতে, জয় গুরু সম্ভাষণ বলতে বলতে আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কিছুদিন আগে নিশ্চয়ই পোস্টে দেখতে পেয়েছেন যে শ্রী শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের আত্মকথা অর্থাৎ ব্রহ্মানন্দ গিরির আত্মকথা নিয়ে আপনাদের নতুনভাবে কয়েকটি পর্বে নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আর আজকে এই প্রথম পর্বে ব্রহ্মানন্দ গিরি কে ছিলেন এবং তার কোথায় জন্ম হয়েছিল এবং তার 15 বছর বয়স অবধি তার কেমন কেটেছিল, এইসব ইত্যাদি তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই ভাষ্যপাঠের মাধ্যমে আপনারা তা অবশ্যই জানতে পারবেন। চলুন শুরু করা যাক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খ্রিস্টীয় ষোড়শ শতকের প্রথম ভাগে রাজা গণেশ নামক একজন হিন্দু নরপতি স্বাধীনভাবে পশ্চিম ও দক্ষিণবঙ্গে রাজত্ব করতেন। তিনি বিশেষ ধার্মিক ও গুণগ্রাহী ছিলেন। এই জন্য তাঁর রাজত্বে অনেক নিষ্ঠাবান পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। গঙ্গার পশ্চিম দিকে সমস্ত ভূভাগ রাজা গণেশের রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই সময়ে বর্তমান ত্রিবেণীর কিছুটা দূরেই বাঘহট্ট নামে একটি প্রসিদ্ধ গ্রাম ছিল। বহু ব্রাহ্মণ পণ্ডিত এই গ্রামে বাস করতেন। তাদের মধ্যে অনেকেই তান্ত্রিক সাধনায় বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। কথিত আছে এই গ্রামে শিবশম্ভু ভট্টাচার্য মহাশয়ের ঘরে 16শো শতাব্দীর মধ্যভাগে সুপ্রসিদ্ধ ব্রহ্মানন্দ গিরি জন্মগ্রহণ করেছিলেন। এই গ্রামের অধিকাংশই এখন জঙ্গলাকীর্ণ অর্থাৎ জঙ্গলে ভর্তি। কথিত আছে একটি নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠিত কালী মূর্তি নাকি আজকেও জঙ্গলের মধ্যে দেখা যায়। এইরূপ বিশাল প্রতিমা সচরাচর দেখা যায় না। স্থানটি ত্রিবেণী ও মগরার সংযোগকারী সহকারী রাস্তার ধারে অবস্থিত। ভারতের স্বাধীনতা লাভের পর পূর্ববঙ্গের অনেক বাস্তুহারা জঙ্গল পরিষ্কার করে এখানে বসতি স্থাপন করেছিলেন। ব্রহ্মানন্দের মাতার নাম ছিল দিগম্বরী দেবী। ইনি অসামান্য রূপ লাবণ্যবতী ছিলেন। এই রূপই তার কাল হয়েছিল। ব্রহ্মানন্দের বাল্য নাম ছিল ব্রজগোপাল ভট্টাচার্য। যাই হোক, রাজা গণেশের মৃত্যুর পর, অর্থাৎ যে রাজার কথা আপনাদের আগেই বলেছি, সেই রাজা গণেশের মৃত্যুর পর বাংলার এই অংশে রাজত্ব নিয়ে বিশাল গোলযোগ শুরু হলো এবং পার্শ্ববর্তী হিন্দু ও পাঠান গোস্বামীগণ তারা নিজের নিজের অধিকার স্থাপনের জন্য লড়াইয়ে অন্তর্ভুক্ত হলেন। এই রাষ্ট্র বিপ্লবের সময় পাঠান দস্যুগণ দিগম্বরী দেবীকে অপহরণ করে নিয়ে যান। তার ওই সুন্দরী রমণীকে সম্রাটের সামনে ভেট দিয়ে বাংলাদেশে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবার ইচ্ছাতে তাকে দিল্লিতে প্রেরণ করা হয়। এই সময়ে শেরশাহ দিল্লির সম্রাট ছিলেন। এখানে বলে রাখা ভালো, সম্রাট শেরশাহ ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। সুতরাং ওই রমণী সম্রাট কর্তৃক উপেক্ষিতা হন, অর্থাৎ আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের যিনি ব্রহ্মানন্দ গিরি হিসাবে বা ব্রজগোপাল ভট্টাচার্য নাম নিয়ে যিনি জন্মগ্রহণ করেন, তার মা ওই সম্রাট কর্তৃক উপেক্ষিত হন। যৌবন সংস্রবে এসে তিনি নৃত্য গীত শিক্ষা করেন এবং জীবন ধারণের অন্য উপায় না পেয়ে শেষে বারবনিতার মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন নগরে নৃত্য ইত্যাদির ব্যবসায় তার দিন যাপন করতে থাকেন। এদিকে শম্ভু ভট্টাচার্য মহাশয়ের প্রথম কিছুদিন পত্নী অনুসন্ধান করলেন, অর্থাৎ আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের যিনি পিতা ছিলেন তিনি তার স্ত্রী অর্থাৎ আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের ব্রহ্মানন্দ গিরির মাকে কিছুদিন অনুসন্ধান করলেন। পরে বিফল হয়ে অথবা পত্নীকে পুনঃপ্রাপ্ত বা আবার না পাওয়ার, হয়তো আর পাওয়া যাবে না এই অনুসারে, বা হয়তো পুনঃপ্রাপ্ত হইলেও সে তখনকার সমাজ শাসন অনুসারে তাকে পুনর্গ্রহণ করতে পারবেন কিনা এইসব ইত্যাদি ভেবে তিনি তার অনুসন্ধান চালিয়ে যাননি। সেই সময়ে উৎপীড়নের ভয়ে অনেক ব্রাহ্মণ সন্তান এই স্থানের বাসভূমি ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হন। শিবশম্ভু ভট্টাচার্য মহাশয় পত্নীর অপহরণের অল্পকালের মধ্যেই বৃদ্ধ বয়সে একমাত্র পুত্র ব্রজগোপালকে নিয়ে তিনি তীর্থযাত্রা শুরু করেন। তাহার সঙ্গে অনেকেই তীর্থে গিয়েছিলেন। তারা নানা তীর্থ ভ্রমণ করবার পর বাৎসরিক 1 বছর পরে তারা কাশীধামে এসে উপস্থিত হলেন। তাদের সহযাত্রীদের মধ্যে অনেকেই ইতিপূর্বে অন্যান্য তীর্থযাত্রায় বসবাস করছিলেন বা অন্যান্য তীর্থে বসবাস করছিলেন। কেউ কেউ বাড়িতে বা নিজ নিজ গৃহে ফিরে গিয়েছিলেন। ভট্টাচার্য মহাশয় ব্রজগোপালকে নিয়ে কাশীধামে স্থায়ীভাবে বসবাস করবেন বলে মনস্থির করলেন। বালক ব্রজগোপাল ক্রমেই দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে,
অর্থাৎ আমাদের শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের ব্রজগোপাল ভট্টাচার্য, যিনি পরবর্তীকালে ব্রহ্মানন্দগিরি নামে সুপরিচিত হবেন, তার বয়স এখন 12 বর্ষ অর্থাৎ 12 বছর। কিন্তু এতদিন তার কোনো শিক্ষার ব্যবস্থা হয় নাই। এই সময় পিতা স্বয়ং পুত্রের শিক্ষার ভার গ্রহণ করলেন। প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় ভট্টাচার্য মহাশয় পুত্রের শিক্ষার সময় নির্দিষ্ট করেছিলেন এবং অন্যান্য সময়ে বাড়ির কাজ ও ভগবানের নাম নিয়ে কোনো মতে দিনগুলি কাটাতে লাগলেন। অর্থাৎ পিতা এবং পুত্র তারা দুজনেই এইভাবেই তার দিনগুলি কাটাতে লাগলেন। লেখাপড়ায় ব্রজগোপালের বিশেষ যত্ন ছিল না, সেই জন্য পিতার মনে শান্তি ছিল না। অপ্রত্যাশিতভাবে পত্নীহারা তথা জীবনে শান্তিহারা হয়ে শীঘ্রই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লেন। এইভাবে ব্রজগোপালের যখন মাত্র 15 বছর বয়স, তখনই হঠাৎই একদিন ব্রজগোপালের পিতা অর্থাৎ শিবশম্ভু ভট্টাচার্য মহাশয় দেহত্যাগ করলেন। পিতার দেহত্যাগের পর ব্রজগোপাল একেবারে অসহায় হয়ে পড়লেন। কত কঠিন অবস্থার মধ্যে দিয়ে সেই ব্রজগোপাল অর্থাৎ পরবর্তীকালে ব্রহ্মানন্দগিরি কঠিন অবস্থার মধ্যে পড়েছিলেন। সাময়িক বা প্রাথমিক শিক্ষার অভাব ক্রমেই উচ্ছৃঙ্খল হয়ে পড়লেন, অর্থাৎ তার কোনো শিক্ষা দীক্ষার অবকাশ রইল না। কেন আগেই বলেছি তার পিতাই তার সমস্ত শিক্ষার ভার গ্রহণ করেছিলেন, কিন্তু পিতাই যখন জীবিত থাকলেন না, তো তখন আর তার শিক্ষা কিভাবে হয়। এটা রেখে দেওয়া বা তার বাবা রেখে দেওয়া সামান্য অর্থ যখন ফুরিয়ে গেল, তখন ব্রজগোপাল অর্থাভাবে বিশেষ চিন্তাভিত হয়ে পড়লেন। এই অবস্থায় অভিভাবক শূন্য ব্রজগোপাল গুন্ডা বদমাইশের দলে মিশে পড়লেন। তার সুন্দর চেহারা ও হৃষ্টপুষ্ট দেহ দেখে গুন্ডা দল সামান্য অর্থের বিনিময়ে তাকে তাদের নিজেদের কার্যসিদ্ধির সহায়ক রূপে নিয়োগ করল। এই রূপে পরবর্তীকালে যিনি মহাসাধক ও সিদ্ধ মহাপুরুষ রূপে পরিগণিত হবেন, প্রথমে যৌবনে তিনি অতি জঘন্য পারিপার্শ্বিক অবস্থার মধ্যে উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেছিলেন। এই ছিল আজকে শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের আত্মকথা ব্রহ্মানন্দগিরির প্রথম পর্ব। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের আত্মকথা নিয়ে আরও অনেকগুলি পর্বে আপনাদের কাছে ভাষ্যপাঠ করে শোনাবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা।